এম ও জে আই জে আই এই মুজিবুর রহমান। জি স্যার। হ্যাঁ, জন্ম তারিখ বলেন এবার। জন্ম তারিখ লেখেন আমরা এক হ্যাঁ 1/3/1964। কয়টার সময় আপনার জন্ম? সকাল 8:30টায়। এইবার আপনার হরোস্কোপটা বলেন। মীন লগ্নে মিনে বৃহস্পতি শুক্র। মীন লগ্ন নয়, না বৃহস্পতি শুক্র লগ্ন, বৃহস্পতি শুক্র লগ্নে। হ্যাঁ, তারপরে মিথুনে রাহু। হ্যাঁ, কন্যাতে চন্দ্র। ও চন্দ্র। তারপর রবি মঙ্গল বুধ সব হলো কুম্ভতে। কুম্ভতে রবি চন্দ্র বুধ। রবি বুধ আর মঙ্গল। রবি বুধ মঙ্গল। হ্যাঁ, শনি একখানেই। হ্যাঁ, 4 গ্রহ স্যার এখানে, শনি রবি বুধ মঙ্গল। আচ্ছা, তাহলে দেখুন, এই সব সময় বোঝার সুবিধার্থে আপনারা লগ্ন থেকে নাম্বার দিবেন। এই নাম্বারটা দিলে প্রথম অবস্থায় আপনাদের সুবিধা হবে, মানে গোলমাল পাকানোর সম্ভাবনা কম থাকে। একটি হরোস্কোপ যখন আপনারা করবেন, লগ্ন থেকে পরপর নাম্বার দিয়ে যাবেন, তাহলে বোঝার জন্য সুবিধা হবে। এটা নাম্বার না দিলেও চলে, যখন আপনারা বুঝে ফেলবেন তখন নাম্বার না দিলেও চলে, কিন্তু প্রথম অবস্থায় নাম্বারটা দিলে আমাদের ধরতে সুবিধা হবে যে কে কোন গৃহে আছে, কে কোথায় আছে, এটি বোঝার জন্য কত নাম্বার ঘরে আছে, তার জন্য একটু লগ্ন থেকে যদি নাম্বারিং করা হয় এটা কিন্তু সুবিধা আছে। এইবার মুজিবুর রহমান 4 7 11 12 13 14 15 6 6 6 12 14 মানে 5, রহমান হচ্ছে 9, 9 × 5 14 = 5। এইবার তার জন্ম তারিখ সংখ্যা হচ্ছে 1 3 1 4 5 4 5 11 11 4 15 5 1 6। কি বার ছিল মুজিবুর রহমান সাহেব? রবিবার। 6 + 1 = 7। দেখুন জন্ম তারিখটা এই পাশে লিখি, 1/3/1964 সমান হচ্ছে 6 যোগ শনিবার রবিবার। দেখেন এই প্ল্যানেটে তাহলে কি দেখা যাচ্ছে, মুজিবুর রহমান হচ্ছে ওনার নাম, শব্দায়িত নাম এবং লিখিত নাম দুটো নামই মুজিবুর রহমান। কোনো ডাকনাম আছে কি আপনার?
আছে। আচ্ছা, মুজিবুর রহমান নামের ভিতরে আসছে বুধ। এই বুধকে মুজিবুর নামের ভিতরে বুধ এবং রহমান 9 মিলে বুধ। তার জন্ম তারিখ সংখ্যার মধ্যে আছে 6 শুক্র। যে বারে জন্মগ্রহণ করেছে রবি, এই রবিকে মিলে হচ্ছে কেতু, যেটা নিষ্ক্রিয় রবি বলা হয়। এটি কিন্তু আমরা মানে 7 সংখ্যার যখন আলোচনা করেছি তখন কিন্তু এই কথা কখনো ওখানে বলা হয়নি। সংখ্যা 7-এর ক্লাস যখন হয়, সংখ্যা 7কে কিন্তু নিউমারোলজিতে মানে নিষ্ক্রিয় রবি বলা হয়ে থাকে। অর্থাৎ এই 7ও কিন্তু এক ধরনের রবি, কিন্তু সেই রবির তেজটা নেই, অর্থাৎ নিষ্ক্রিয় রবি। তাহলে এখানে রবি এবং সে রবিবারে জন্ম, তা রবিবারের জন্ম তারিখের তেজটা কিন্তু ওনার ভিতরে রয়েছে। সেই সঙ্গে 6 সংখ্যার তারিখে উনি জন্মগ্রহণ করেছে, তাছাড়া 1 তারিখে জন্মগ্রহণ করেছে। 1 তারিখ এবং রবিবার, 1 তারিখের মধ্যে রয়েছে যেমন রবি, শক্তিশালী রবি। এইবার সালে মাসে মিলে হচ্ছে শুক্র, শুক্রের সাথে উনি রবিবারে জন্মগ্রহণ করেছে, যোগ হচ্ছে 1 সমান 7। এটি হচ্ছে নিষ্ক্রিয় রবি, এই নিষ্ক্রিয় রবি। তাহলে 3টি রবির সংমিশ্রণ কিন্তু ওনার ভিতরে রয়েছে। তাহলে রবির কাজ কি? রবির কাজ আমরা জানি সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, ভাই বোনের মধ্যে সবথেকে ধনী, জননন্দিত, শিক্ষিত, প্রতিষ্ঠিত, এমনটি কিন্তু রবি করবে। অর্থাৎ সূর্য উদিত হলে যেমন আলোকিত করে, ঠিক তদনুরূপ। কিন্তু তার মধ্যে এই রবিকে জন্ম দিতে তার মাঝে রয়েছে কিন্তু বৃহস্পতি, মঙ্গল, শুক্র, রাহু সব কিছু রয়েছে, বা যে যে গ্রহ রয়েছে এটা তো দেখাই যাচ্ছে। তবু এর যোগফল করলে আসছে শুক্র। শুক্র থাকার জন্য, অর্থাৎ জন্ম তারিখটা মিলে যেহেতু শুক্র হচ্ছে শান্তির দেবতা, বা শুক্র হচ্ছে ধন ঐশ্বর্য ধরে রাখার ক্ষমতা দেয়। আবার সেই শুক্র দেয় ওনাকে স্বচ্ছতা, নিট অ্যান্ড ক্লিনতা, বা ওনার স্বাস্থ্য ধরে রাখা, যেটি আমরা সংখ্যা 6-এর ক্লাসে কিন্তু করেছিলাম। দেখুন, উনি 64 সালে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 54 বছর বয়স। 54 বছর বয়সে এখনও ওনাকে দেখলে মনে হবে যেন বয়স 40 থেকে 42, অর্থাৎ বেশি বয়সেও কম বয়সী বলে মনে হয়। এই কথাটি কিন্তু আমি শুক্রের ক্ষেত্রে বলেছিলাম, যে শুক্র যাদের ভালো থাকবে তারা বেশি বয়সেও কম বয়সী বলে মনে হবে। এটা হচ্ছে তাকে চেনার সব থেকে বড় উপায়। 100 লোককে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, সবাই শুক্রের জাতক, তো ওই 100 লোকের বয়স যদি দেখা হয়, তাহলে সব থেকে যাকে কম দেখা যাবে তার শুক্রটা বেশি ভালো, এমনটি কিন্তু বোঝা যাবে। তা মুজিবুর রহমান সাহেবকে দেখলেও কিন্তু মনে হয় সেই রকম স্মার্ট, ধরেন 54 বছর বয়সের, এরকম কিন্তু মনে হয় না। আর একজনকে মনে হয় না, সে হচ্ছে লিটন জয়ধর। এই দুইজনকে কিন্তু বয়সের ছাপটা বোঝা যায় না, কিন্তু বয়সে অনেক কিছু হয়ে গেছে। যখন লিটন জয়ধরেরটা আসবো তখন বুঝতে পারবো যে দেখি শুক্র কী অবস্থানে আছে। এইবার আসি মুজিবুর নামের ভিতরে বা রহমান মিলে বুধ, মানে সে বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, পরিশ্রমী মানুষ, সেই সঙ্গে কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, গণিতে পারদর্শী মানুষ। এমনকি সে সায়েন্স না হলেও কমার্সের স্টুডেন্ট হবে, কিন্তু আর্টস হবে না, এনার আর্টস হওয়ার সম্ভাবনা নেই। এই যে দেখছেন, সায়েন্স না হলেও কমার্স হতে হবে, কারণ বুধ গণিতে পারদর্শিতা, গবেষণা কার্যে লিপ্ত থাকার মানসিকতা, এমনকি কোনো না। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা এই যে গণিতে পারদর্শিতা বা এত কিছু গবেষণা করার মানসিকতা দিচ্ছে কিন্তু এই বুধ ওনার নামের ভিতরে। এবার আমরা আসবো ওনার প্ল্যানেটে রবি, বুধ, শুক্র, এই 3টি গ্রহ কি অবস্থানে আছে। এই 3টি গ্রহের অবস্থান বলবে ওনার অবস্থান কি, এটা স্পষ্ট করে দেবে। তাহলে এবার আসি আমরা মীন লগ্ন। মীন লগ্নে বৃহস্পতি, তার সঙ্গে তুঙ্গস্থ শুক্র। তাহলে মীন লগ্নে বৃহস্পতি বসে আছে, লগ্নাধিপতি লগ্নে এবং সেই সঙ্গে কর্মপতি লগ্নে, এবং তার উপর দেখুন কোনো পাপ গ্রহের দৃষ্টি কিন্তু নেই, আছে। মীন লগ্নে যে বৃহস্পতি শুক্র বসে আছে, এর উপরে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, আছে? নেই, সেখানে বৃহস্পতি বসে আছে। তাহলে ধরে নেওয়া যাবে যে বৃহস্পতিটি শুভ অবস্থানে আছে, তাই তো?
সাধারণ দৃষ্টিতে কিন্তু যে কেউ দেখলেই বলবে বা যে কোনো জ্যোতিষ এই ছকটা দেখলে বলবে ওরা বাপরে লগ্নে বৃহস্পতি মিন লগ্নের, এর মতো প্রতিভাবান বা এর মতো প্রতিষ্ঠিত মানুষ মনে হয় আর নেই। কিন্তু সেখানে শুক্রটা বসে আছে তুঙ্গস্থ হয়ে, দেখছেন শুক্র তুঙ্গস্থ হয়ে বসে থাকার কারণে এই শুক্র দেবগুরু আর দৈত্যগুরু কিন্তু গুরু চণ্ডালী দোষ তৈরি করেছে, অর্থাৎ বৃহস্পতির সুপ্রভাবকে নষ্ট করে দিল। তাহলে আমরা সামনে সরাসরি দেখলে এমনি আমরা জ্যোতিষ হিসাবে প্রেডিকশান কিন্তু করে বসবো যে বৃহস্পতি ওনার যেহেতু লগ্নে মিন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি, অর্থাৎ উনি সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, ধার্মিক মানুষ বা নিষ্ঠাবান মানুষ, সেই সঙ্গে ওনার নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব সকল কিছু থাকবে, অর্থাৎ বৃহস্পতির গুণ সব কিছুই তার মধ্যে থাকবে। কিন্তু আমি বলবো সেখানে তৃতীয় এবং অষ্টমপতি, তৃতীয় এবং অষ্টমপতি শুক্র সেখানে বসে থাকায়, দেখুন তৃতীয় পতি শুক্র সেখানে তুঙ্গস্থ থাকায় ভাই বোনের মধ্যে উনি ধনী, জননন্দিত, শিক্ষিত, প্রতিষ্ঠিত হবেন, এটা নিশ্চিত। কিন্তু অষ্টমপতি শুক্র সেখানে বসে থাকায় আবার ভাই বোনকে সারা জীবন ওনার সহযোগিতা করে যেতে হবে, তার জন্য ওনার ধন সম্পদ নষ্ট হবে। এমনকি এই শুক্র ওনাকে সেই দৈত্যকুলগুরু মিন রাশি মিন লগ্নে বা তার লগ্নে অবস্থান করায় বা বৃহস্পতির সাথে যুক্ত থাকায় তার জীবনের কিন্তু সেই সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, হঠাৎ কোনো কালবৈশাখীর ঝড় যেটাকে বলা যায় যে কোনো বিপরীত লিঙ্গের আকর্ষণ বা বিপরীত লিঙ্গের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া বা জীবনে হয়তো বিবাহের পরেও কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণে তার মানমর্যাদা বা অর্থ সম্পদ নষ্ট হওয়া বা প্রতিষ্ঠার পথে প্রচুর বাধার সৃষ্টি করা, এমনটি কিন্তু করতে পারে। তাহলে এখানে তার তারিখের মধ্যে রয়েছে শুক্র। এইবার এই শুক্রটি শুভ না অশুভ, এটা কিন্তু আমি এতক্ষণ আলাপ করিনি, যে ছকটা বসানোর পরে আমি এখানে জন্ম তারিখ বলে শুক্রের শুভ দিকগুলো বলার পরে গেলাম। এবার আমরা আসি শুক্র। দেখুন প্ল্যানেটে কিন্তু এক শুক্রই গোলমাল পাকিয়ে দিয়েছে। অষ্টমপতি, তৃতীয়পতি এবং অষ্টমপতি একাই কিন্তু লগ্নে অবস্থান করে বৃহস্পতির সাথে সহাবস্থান করে সে গোলমাল পাকিয়ে দিছে। এইবার জন্ম তারিখের মধ্যে কিন্তু হ্যাঁ শুনতে সমস্যা হচ্ছে? হ্যাঁ অশুভ, হ্যাঁ অশুভ শুক্র। এইটা বোঝার জন্যই আমি বলছি যে আগে কিন্তু আমি ছক একে যখন এখানে তারিখের ব্যাখ্যা দিলাম তখন কিন্তু বলি নাই যে আপনাদের এই চমকটা যাতে আপনাদের ভিতর ধরা পড়ে, আর আপনারা এইভাবে ধরা পড়লেই তবেই না কিন্তু সহজে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করতে পারবেন বা শিখতে পারবেন। এই জন্য আমি পিছন দিক থেকে যাত্রা করলাম। এবার তা দেখুন তৃতীয় এবং অষ্টমপতি হিসেবে শুক্র অশুভ, সে অশুভ এবং অশুভ ফলই কিন্তু দিচ্ছে। তাহলে ওনার জীবনের যে শান্তি, শুক্রের যে শান্তি, সুখ, ঐশ্বর্য, ধন সম্পদ জমিয়ে রাখার যে শক্তি, সকল কিছু কিন্তু ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ এক ঘটি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা বা এক ফোঁটা লেবুর রস দিলে যেমন দুধটি কেটে যায়, ঠিক তদনুরূপ ওই শুক্র ওখানে বসে থেকে বৃহস্পতির সকল গুণকে কিন্তু নষ্ট করেছে। আমরা সাধারণত জানি, দেখুন আমাদের দেশে জ্যোতিষদের কাছে এসে ভক্তবৃন্দরা হাত দেখাতে আসে কিন্তু প্রশ্ন করতে জানে না। আমি ভারতবর্ষে কলকাতাতে যখন চেম্বার করি দেখি 90% লোকই হাত বাড়িয়ে ধরে বলে, দেখুন তো স্যার বা জ্যোতিষবাবু দেখুন তো আমার বৃহস্পতিটা ভালো আছে কিনা। অর্থাৎ তারা একটি জিনিস জানে বা জ্যোতিষশাস্ত্র ঘুরতে ঘুরতে একটি বিষয়ে তারা অভিজ্ঞ হয়েছে যে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে আমি জীবনে অন্তত পড়ে যাব না, আমি জীবনে অন্তত প্রতিষ্ঠিত হব, এ বিশ্বাস তাদের আছে। তো দেখুন তার বৃহস্পতিটাকে কিন্তু একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে বা ফেলে দিয়েছে, যার কারণে ওনার জীবনে আজকে কমপক্ষে 2-4টি বাড়ি থাকার কথা। মিন লগ্নের লগ্নে বৃহস্পতি, লগ্নপতি এবং কর্মপতি লগ্নে, কিন্তু আমার মনে হয় একটিও করতে পেরেছে কিনা, একমাত্র শুক্রের কারণে কিন্তু পারে না। অথচ শুক্র তুঙ্গস্থ, লোকে বলবে আরে বাপরে শুক্র তুঙ্গস্থ শালার, এখানে তো কোটি কোটি টাকা, মানে এমনকি উনি ক্যাসিনো সম্রাট হওয়ার কথা, কিন্তু না, এখানে কিন্তু ক্যাসিনো সম্রাট হবে না। কেন হবে না? দেখুন ওনার চতুর্থে রাহু, তুঙ্গস্থ রাহু,
সে কিন্তু ওনার দ্বাদশে ব্যয়ের ঘরে দৃষ্টি প্রদান করেছে। যখন আমি বলেছি যে এখানে নিষ্ক্রিয় রবি, এই 7 কিন্তু নিষ্ক্রিয় রবি, দেখুন সেই রাহু কিন্তু রবি, বুধ, মঙ্গল, শনি 4টি গ্রহের উপর দৃষ্টি ফেলেছে। দেখেছেন তো, পঞ্চম দৃষ্টি রাহুর, এটা প্রয়োজনে নোট করে নিন। রাহু পঞ্চমের দৃষ্টি দিয়ে রবিকে দুর্বল করলো, তার মানে চতুর্থপতি এবং সপ্তমপতিকে দুর্বল করলো। চতুর্থ মানে বন্ধু বান্ধবকে দিল ধ্বংস করে, দাম্পত্য জীবনকে দিল ধ্বংস করে, বা সাউন্ড আসে কার ওখান থেকে? বাসুদেব বাবু, সাউন্ড অফ করতে হবে। আচ্ছা, দেখুন এই চতুর্থ এবং সপ্তমপতি বুধের উপর দৃষ্টি পড়ল রাহুর, তার মানে ওনার যত জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তাও যেমন ধ্বংস করলো, তেমনি চতুর্থ ভাব থেকে আমরা বন্ধু বিচার করে থাকি, বন্ধু, মিত্র, মা, এমনকি সপ্তম স্থান থেকে দাম্পত্য জীবন, দাম্পত্য সুখ শান্তি বিচার করে থাকি। তাহলে সেই দুটি ক্ষেত্রের উপরে সেই দুটোর অধিপতি কিন্তু দ্বাদশে বসে আছে, একেতে ব্যয়ের ঘরে। মানে যা উপার্জন করবে জীবনে এমন কিছু করতে পারে যে যাদের স্ত্রী দ্বারা ধন সম্পদ লুণ্ঠন হয়, মানে লুটে নিয়ে চলে যায়, এমনকি ডিভোর্স দিয়ে চলে গেল, এমনটি ঘটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের যোগ থাকলে ঘটে। আবার এমন হতে পারে যে বন্ধু বান্ধবের সাথে ব্যবসা করতে গেল, বন্ধু বান্ধবরা ধন সম্পদ সব আত্মসাৎ করে নিয়ে নিল, ওনার থাকলো না, বা অংশীদার কর্তৃক ব্যবসা আত্মসাৎ হয়ে গেল, ওনার হাতে থাকলো শূন্য, এমনটিও কিন্তু ঘটে, যেহেতু চতুর্থ এবং সপ্তমপতি বুধের উপরে রাহুর দৃষ্টি। এবার দেখুন ষষ্ঠপতি রবি, নিষ্ক্রিয় রবি, ওনার জন্ম তারিখের মধ্যে কিন্তু বার যোগ করলে রবিটি নিষ্ক্রিয়। খেয়াল করছেন, রবিটি কিন্তু নিষ্ক্রিয়। এখানে দেখুন ষষ্ঠপতি হিসাবে রবি পাপ, দ্বাদশে বসে আছে শনির সাথে, তাও পাপ, তার মানে তার উপরে রাহুর দৃষ্টি, মানে রবি কিন্তু সেই নিষ্ক্রিয় হয়েই কিন্তু অবস্থান করছে, রবি কিন্তু সক্রিয় নয়। সূর্য উঠলে যে জগৎ আলোকিত হবে, উনি যে রবির তারিখে জন্মগ্রহণ করেছেন, রবিবারে জন্মগ্রহণ করেছেন, এই রবি কি দিল উনাকে? এই যে 7 নিষ্ক্রিয় রবি এনআর লিখেছি, এই নিষ্ক্রিয় রবি ওইখানে যে দেখুন সেই নিষ্ক্রিয়, দেখছেন তো। এবার আসি, দেখেন ওর সাথে যুক্ত আছে ধনপতি এবং ভাগ্যপতি মঙ্গল। ধনপতি এবং ভাগ্যপতি মঙ্গল দ্বাদশে, তাহলে যে ব্যক্তি ধন দেবে, যে ধন সঞ্চয় করাবে ধনপতি, আর যে ভাগ্যকে আলোকিত করবে যে ভাগ্যাধিপতি, সেই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি এবং দ্বাদশে মঙ্গলজনিত মাঙ্গলিক দোষ। এবার বলেন, তার ভাগ্যপতি এবং ধনপতির উপর রাহুর দৃষ্টি, রাহু মঙ্গলের দৃষ্টি, এর থেকে মানে ক্ষতিকর দৃষ্টি কিন্তু থাকার কথা নয়। সেই মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি, ওদিকে আবার নিষ্ক্রিয় রবি, রবির উপরে রাহুর দৃষ্টি, আর শনি আর রবি যুক্ত, মানে পিতা আর পুত্র একে অপরের মধ্যে সংঘাত আর দ্বন্দ্ব। তাহলে দ্বাদশ ভাবকে একেবারে চূর্ণ করে দিয়েছে। এবার আয়পতি এবং ব্যয়পতি শনি মহারাজ, সে কিন্তু ব্যয়ভাবে বসে আছে, তাহলে টাকা আসার আগেই ব্যয়ের খাত তৈরি করে দেবে সেই শনি। শনির সাথে যে কয়টি গ্রহ আছে সে তো শত্রু গ্রহই আছে, মিত্র তো কেউ নেই। আছে ওখানে কে মিত্র আছে? রবি, মঙ্গল, শনি, তিনজনই মিত্র একদিকের, কিন্তু দ্বাদশে বসে আছে। রবিটি জন্ম তারিখ সংখ্যায় নিষ্ক্রিয়, ওদিকে বুধ চতুর্থ সপ্তমপতি, চতুর্থে থেকে বুধের উপর দৃষ্টি প্রদান করেছে মঙ্গল, ধনপতি, ভাগ্যপতি। তাহলে দ্বাদশ ভাবকে ধ্বংস করে দিল। দেখুন দ্বাদশে যে গ্রহগুলো অবস্থান করেছে সেগুলোকে ধ্বংস করে দিল, লগ্নের যে শুভ প্রভাব সেগুলোকে ধ্বংস করে দিল কিন্তু একমাত্র রাহু। একটা মানুষের জীবনকে ধ্বংস করার জন্য 9টি গ্রহের প্রয়োজন হয় না, বা ভালো করার জন্য 9টি গ্রহের প্রয়োজন হয় না। একমাত্র বৃহস্পতি ভালো থাকলে, আমি যে বললাম না যে কলকাতায় চেম্বার করতে গেলে প্রায় লোকে জিজ্ঞেস করে, স্যার দেখুন তো, বা জ্যোতিষবাবু দেখুন তো আমার বৃহস্পতিটা ভালো আছে কিনা। এই যে বৃহস্পতি ভালো থাকলে সে কিন্তু এই সকল গ্রহের কুপ্রভাব থেকে পরিত্রাণ পেত, কারণ লগ্নপতি বৃহস্পতি এবং দশমপতি বৃহস্পতির লগ্নে অবস্থান, সে যদি মুক্ত হতো। এইবার দেখেন শনি মহারাজ কিন্তু ধনভাবে দৃষ্টি প্রদান করেছে, শনির তৃতীয় দৃষ্টি, দেখছেন
ধনভাবে দৃষ্টি প্রদান করেছে, এইবার ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করেছে। ষষ্ঠপতি শনির সাথে আবার ষষ্ঠে কিন্তু সেই শনি মহারাজের দৃষ্টি। এইবার সপ্তম, অষ্টম, নবম, দশম, দেখেন ভাগ্যভাবেও আবার শনির দৃষ্টি পড়েছে, দেখছেন। তাহলে উনি সৌদি আরবে কেন, উনি ইউরোপে বা আমেরিকায় থাকলে বা অস্ট্রেলিয়ায় থাকলে কানাডায় থাকলেও কিন্তু ওনার ডেভেলপ হওয়ার কথা নয়। কারণ জন্ম তারিখে আমরা জন্ম তারিখ দেখে নিউমারোলজিতে কিন্তু বলেই ফেলতাম যে সাধারণভাবে যদি আপনারা বার যোগ না করতেন, ধরেন এই বারটিকে আমরা মুছে ফেললাম, তাহলে আপনারা কি করতেন? সবাই কি বলতেন যে রবি তারিখে জন্ম, সব মিলে হয়েছে শুক্র, অর্থাৎ ইনার মতো প্রতিষ্ঠিত এবং ভালো মানুষ কেউ নেই। তাই তো বারের গুরুত্বও কিন্তু কম নয়। এর সঙ্গে যখনই আমরা বার যোগ করেছি রবিবার, এই রবিবারের যখনই বারের সংখ্যায় 1 যোগ করলাম তখন হলো 7। এই 7কে কিন্তু নিউমারোলজিতে নিষ্ক্রিয় কেতু বলা হয়, নিষ্ক্রিয় রবি বলা হয়ে থাকে। ঠিক তদনুরূপ রবি কিন্তু প্ল্যানেটে নিষ্ক্রিয়। তাহলে এবার বলুন, আপনাদের জন্ম তারিখের সঙ্গে হরোস্কোপের সঙ্গে ওনার কি মিল আছে? উনি কি তৈরি করা কোনো ছক বলেছে বলে মনে হয়? উনি ছকে কোনো ছলচাতুরি করেছে বলে মনে হয়? হয় না, হওয়ার সুযোগ নাই। দেখুন, যদি এইবার বলতে হয় যে উনি কিছু কমেন্ট আমাকে করেছেন, অনেক কিছু হোয়াটসঅ্যাপে লিখেছেন, জীবনে আজকে 54 বছর বয়স পর্যন্ত অনেক উপার্জন করেছেন। আমি তো বললাম যে আজকে তার, উনি যে অবস্থানে যে টাকা বেতনের চাকরি করেন তাতে 2, 4, 5টা বাড়ি থাকার কথা, একটি আছে কিনা সন্দেহ। তা পরবর্তীতে আপনারা আলোচনা করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ প্ল্যানেট কি করে বা ভাগ্য মানুষকে কি করতে পারে। একটি গ্রহ ভালো থাকলে মানুষকে যেমন বাঁচিয়ে দিতে পারে, তেমনি একটি গ্রহের দৃষ্টি একমাত্র রাহু মিথুনে থেকে সে চতুর্থভাবে তুঙ্গস্থ থেকে তার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। উপরন্তু সে পঞ্চম দেখুন দৃষ্টি প্রদান করেছে কোথায়? আবার দশমে কর্মভাবে। জীবনে কর্মভাবে তুঙ্গস্থ কেতু, কর্মভাবে তুঙ্গস্থ কেতু কিন্তু শুভ ফল দেয় নবম, দশম এবং একাদশে। তাছাড়া তার কেতুর তারিখ কিন্তু জন্ম, কেতুটি কিন্তু তার শুভ। কিন্তু রাহু দৃষ্টি প্রদান করেছে কর্মভাবে, কর্মপতিরূপ গৃহে বা কর্মভাবে। আবার দৃষ্টি প্রদান করলো কোথায়? সপ্তম, অষ্টম, নবম, দেখুন নিধন স্থানে। আবার পঞ্চমভাবে বিদ্যা স্থানে। উনি এত বড় জ্ঞানী গুণী বিদ্বান মানুষ, সেই বিদ্যাকে কাজে না লাগাতে পেরে সামান্য একটা কোম্পানির চাকরি করতে হচ্ছে আজকে। এটা একটু ভেবে দেখুন ওনার কত বড় হওয়ার কথা। কিন্তু এই রবিবারটিকে লক্ষ্য করলে কিন্তু নিউমারোলজিতে বোঝা যাবে যে যদি বার যোগ করা হয়। তাই তো আপনারা কারো জন্ম তারিখের প্রেডিকশন করার আগে একেবারে পুরা জন্ম তারিখটা লিখবেন, সেই সঙ্গে তার বার সংখ্যার গুরুত্ব কিন্তু যেমন জন্ম তারিখের এবং সাল মাসের যেমন গুরুত্ব, তার থেকে বেশি গুরুত্ব কিন্তু জন্ম বারের। এই জন্ম বারটি যদি না পাওয়া যেত তাহলে কিন্তু এখানে আমরা ওই রবি যে দুর্বল এটি কিন্তু আমরা ধরতে পারতাম না, আর সেটি এই ছকে ধরিয়ে দিল। আর ছক না থাকলে তো তখন নিউমারোলজির উপর নির্ভর করে বলতে হতো, তাহলে রবিটা দুর্বল আপনারা কিভাবে ধরতেন? এভাবে ধরতে হতো। এবার যেমন এইটা বোঝার জন্য এই ছকটা আপনারা মনে রাখবেন, এই ছকটি কিন্তু আমি মুছে ফেলছি, আপনারা মনে রাখবেন। যদি আমি ভুলে যাই তাহলে আপনাদের কিন্তু মনে রাখতে হবে এবং বলতে হবে যে অমুক গ্রহ অমুক জায়গায় ছিল। এবার আসি, এবার 4 জনের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন সুরভি বিশ্বাস। দেখুন SURAVI BISWAS, সুরভি বিশ্বাস। এইবার তার জন্ম তারিখ দিয়েছেন 5ই ফেব্রুয়ারি 1988, 5/2/1988। আপনারা সংখ্যায় করে ফেলুন এদিন কি বার, বারটা তো দেখা লাগবে। 5ই ফেব্রুয়ারি 1988, ওই মোবাইলটায় দেখো তো, হ্যাঁ ওই ছোটো মোবাইলটায় তাড়াতাড়ি দেখা যাবে।
আচ্ছা, ফেব্রুয়ারি 1988। দেখুন তার বৃহস্পতি মেষে, শুক্র হচ্ছে মিনে, রাহু বুধ রবি, এইবার শনি মঙ্গল কেতু চন্দ্র। তিন 6 3 9 10 11 12 আছে 18 19 1, বিশ্বাস হচ্ছে 7 8। দেখেন তার সুরভি নামটা হচ্ছে রবি, বিশ্বাস হচ্ছে সেই নিষ্ক্রিয় রবি বা কেতু, মিলে হচ্ছে শনি। সুরভির নাম সংখ্যার মধ্যে কিন্তু শনি পাওয়া গেল। এইবার তার জন্ম তারিখের মধ্যে পাওয়া যাচ্ছে 5/2/1988। এইবার 5 আর 2 7 8, 8 16 7 7 8 7 15 মিলে 6। দেখেন যোগ করুন, তাহলে জন্ম তারিখে পাওয়া যাচ্ছে 5 এবং 6 কি বার? আরে ওই মোবাইলটা দাও আমাকে, ওই ছোট্ট মোবাইলটা, ওই আটটা আর যে মোবাইলটা 5/2/1988 শুক্রবার। তো এই বারটা বের করতে এত সময় লাগে নাকি? এই যে ঠিক বলছো তো, এই যে গো টু ডেট এই 05/02/1988, 5 ফেব্রুয়ারি 1988 শুক্রবার। এইবার দেখুন তার হচ্ছে শুক্রবারের জন্ম। এই শুক্রবার সমান 6 + 6 12 সমান 3। দেখছেন? এইবার দেখেন তার মধ্যে কি পার্থক্য রয়েছে। নামে পাওয়া গেল শনি, জন্ম তারিখে 5 তারিখে জন্মগ্রহণ করেছে, সাল মাস মিলে হচ্ছে শুক্রবারে জন্মগ্রহণ করেছে, মিলে বৃহস্পতি। তাহলে তার প্রভাবটা থাকবে কোন কোন গ্রহের? বুধের থাকবে, শুক্রের থাকবে, বৃহস্পতির থাকবে, তাই তো? বুধ, শুক্র এবং বৃহস্পতি 3টি গ্রহের প্রভাব কিন্তু এখানে থাকবে। এবার জন্ম প্ল্যানেটে দেখুন, জন্ম প্ল্যানেটে মেষলগ্নে লগ্নে বৃহস্পতি অর্থাৎ ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি লগ্নে বসে আছে। এই বৃহস্পতি শুভ অবস্থানে আছে না অশুভ অবস্থানে আছে? কে দৃষ্টি দিয়েছে এখানে? দেখুন কোন পাপ গ্রহের দৃষ্টি আছে বৃহস্পতির উপর? আছে? হ্যাঁ, কে আছে? বৃহস্পতির উপর? বৃহস্পতির উপর কই রাহু? হ্যাঁ, বৃহস্পতির উপর কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই। এবার সে 5 তারিখে জন্মগ্রহণ করেছে বুধ। বুধের উপর বুধ কোথায় আছে দেখেন? রাহু বুধ যুক্ত হয়ে বসে আছে তৃতীয় এবং ষষ্ঠপতি। দেখছেন? তৃতীয় এবং ষষ্ঠপতি রাহু বুধ যুক্ত হয়ে একাদশে বসে আছে। তাহলে তৃতীয় স্থানে তৃতীয় ভাব থেকে ভাই বোন বিচার করা হবে, ষষ্ঠ থেকে ব্যাধি পীড়া বিচার করা হবে। এখানে কিছু ঘটনা একটু গোপন করে যাব আর কি, মানে না করে উপায় নেই, এটা পরবর্তীতে জানবেন। দেখুন তৃতীয় পতি হিসাবে তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ, সে বুধের তারিখে জন্মগ্রহণ করেছে। বুধ আর শুক্রের সাথে সম্পর্ক কিন্তু শুভ নয়। শুভ? নৈসর্গিক মিত্র গ্রহ, নৈসর্গিক মিত্র গ্রহ, দুইজনের চরিত্রের মধ্যে কিন্তু মিল নেই। মিল আছে? এইবার ধরুন বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠপতি, তাহলে তৃতীয় পতি হিসাবে তৃতীয় পতি বুধ একাদশে রাহু যুক্ত,
মানে ভাই বোনের মধ্যে তৃতীয় স্থান থেকে ভাই বোন বিচার করা হবে। মুজিবুর রহমান কিন্তু ভাই বোনের মধ্যে ধনী, জননন্দিত, শিক্ষিত এবং প্রতিষ্ঠিত হবে। এ কিন্তু ভাই বোনের মধ্যে তা হবে না। উপরন্তু বুধের যে ব্যাধি পীড়াগুলো, রোগ, এমনকি দেখা গেল ছোটবেলায় মুখে লালা ঝরা বা আপনার বিশেষ করে বয়স বাড়তে বাড়তে আপনার নার্ভের কোনো প্রবলেম, এমনকি বাত ব্যাধির প্রবণতা, এগুলো কিন্তু নিয়ে আসবে, যেহেতু বুধ রাহুযুক্ত হয়ে বসে আছে। তাছাড়া আরেকটি বিষয় দেখুন, সে কিন্তু অনেক শিক্ষিত। পঞ্চমপতি রবি দশমভাবে অরিগৃহে অর্থাৎ শনির গৃহে, শত্রু গৃহে, কিন্তু পঞ্চমে রাশি বসে আছে, সিংহ রাশি। চতুর্থপতি পঞ্চমে, পঞ্চমটা কিন্তু রাশি, রাশিতে কেতু, লোকে তাকে ভুল বুঝবে, সন্দেহ করবে। আর পঞ্চমপতি দশমে, সে যে সাবজেক্টের লেখাপড়া করবে সেই সাবজেক্টেরই কর্ম করবে। কিন্তু কর্মপতি শনি মহারাজ আবার ভাগ্যস্থানে, ভাগ্য তাকে সাপোর্ট করবে, কিন্তু তারপরেও কিন্তু সে ভাই বোনের মধ্যে বড় হতে পারবে না। কেন পারবে না? তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ রাহু যুক্ত থাকার কারণে একাদশে। আমরা কিন্তু জানি তার ভাই ডাক্তার, আর সে ধরেন সেই ডাক্তারের মতো আর কি জ্যোতিষ শিখছে। তাহলে এমবিবিএস ডাক্তার আর জ্যোতিষ শিখছে বা ভালো চাকরি করে, এখানেই কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে হ্যাঁ, ভাই বোনের মধ্যে সে কিন্তু নিচের দিকে থাকার কথা। তাছাড়া দেখুন, শুক্রটি ধনপতি এবং সপ্তমপতি, সে দ্বাদশে তুঙ্গস্থ। দেখছেন তো, এই শুক্রের উপর রাহুর দৃষ্টি আছে, তো রাহুর দ্বাদশ দৃষ্টি আছে, এবং সপ্তম ভাবেও রাহুর দৃষ্টি। তাহলে আমরা যে একটি জিনিস লক্ষ্য করছি, এবং তৃতীয় ভাবেও কিন্তু রাহুর দৃষ্টি। তাহলে দেখুন, লগ্নের কোথায় গেল, শুক্রের উপর রাহুর দৃষ্টি, লগ্নের সপ্তম ভাবে রাহুর দৃষ্টি, এবং লগ্নের পঞ্চম ভাবেও রাহুর দৃষ্টি। তাহলে আমরা সপ্তম ভাবকে একটু যাই। সপ্তম ভাব থেকে আমরা যে বিবাহিত জীবন, দাম্পত্য সুখ শান্তি, এমনকি জীবনের প্রিয় বন্ধুত্ব, সবই কিন্তু বিচার করি। আমরা একটি জিনিস কিন্তু সচরাচর মানে কম বেশি শুনেছি বা আশাবাদীও, যে দ্রুত আমরা হয়তো বিবাহের নিমন্ত্রণ পাবো, বা ধরেন এই ধরনের একটা আশায় কিন্তু আমরা বসে আছি যে দ্রুত পাবো। কিন্তু এই ক্ষেত্রে বাধা, এবং তার কাছ থেকেও কিন্তু শোনা গেছে যে হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে। কেন হচ্ছে? এটির থেকে পরিত্রাণের উপায় কি? দেখুন, সেই রাহু কিন্তু সপ্তমে দৃষ্টি প্রদান করে, এবং রাহু বুধকে যুক্ত করে নিয়ে বুদ্ধি বৈকল্যতা তৈরি করেছে। আর এই বুদ্ধি বৈকল্যতা তৈরি করার কারণে সে যত বড় বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষ হোক না কেন, কারণ পঞ্চম ভাবে তার বিদ্যাভাবে কিন্তু কেতু বসা, তাকে ভুল বোঝাবে, সন্দেহ করবে। দেখুন, এই জ্যোতিষশাস্ত্র শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তার মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা ছিল। উপরন্তু এই জ্যোতিষশাস্ত্র শিক্ষা গ্রহণ করতে করতে গিয়ে উনি এর ভিতর আবার রেকি শিক্ষার মধ্যে ঢুকে গেছেন। তার ভিতর আরও অন্যান্য কত কি শিখছেন তা জানি না, মানে একসঙ্গে অনেক কিছু ধরে ফেলেছেন শিক্ষার কারণে। কার ওখান থেকে সাউন্ড আসে? সাউন্ড আসে কার ওখান থেকে? তা দেখেন, সেই একসঙ্গে একাধিক বিষয়ে পড়াশোনা করতে গিয়ে তার মতো মেধাবী স্টুডেন্টের মেধাটা কিন্তু দুর্বল করে দিয়েছে। এই যে সে বুধের তারিখে জন্মগ্রহণ করার সত্ত্বেও বুধটা রাহুযুক্ত থাকায়, এমনকি পঞ্চমপতি যেখান থেকে বিদ্যা বিচার করা হবে, সেই পঞ্চমপতি রবি যদিও দশমভাবে রয়েছে, সে তো শত্রু গৃহে বসে আছে, শনির গৃহে। আর শনি দশম এবং আয়পতি, সে ভাগ্যভাবে। শনি দশম একাদশপতি ভাগ্যভাবে কিন্তু শুভফলদাতা, কিন্তু ভাগ্যভাবে বসে থেকে সে বুধের উপর দৃষ্টি প্রদান করেছে। দেখেছেন? তাহলে বুধটাকে কত বড় দুর্বল করে দিয়েছে এখানে।
ক্লিয়ার তো? ক্লিয়ার? অর্থাৎ বুধের কিন্তু এই শুভ দিকটা যদি থাকতো তাহলে তার মধ্যে কিন্তু সেই সৎ বুদ্ধির উদয় হতো, আর উদয় হলে একসঙ্গে এতগুলো জিনিস শুরু করতো না, আর শুরু না করলে সে কিন্তু আসলে জয়ী হওয়ার মতো স্টুডেন্ট, সে যেখানে যাবে জয়ী হওয়ার মতো স্টুডেন্ট, কিন্তু তাকে রাশিতে কেতু থাকার কারণে এবং বুধটা দুর্বল থাকার কারণে তার বুদ্ধিটা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারছে না। আর শুক্র তুঙ্গস্থ থাকা সত্ত্বেও সে তো ধনপতি এবং সপ্তমপতি, সে দ্বাদশে বসে আছে। উপরন্তু মঙ্গলটা অষ্টমে মাঙ্গলিক দোষযুক্ত করেছে। মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি মঙ্গল অষ্টমে নিজ গৃহে। এর মতো মাঙ্গলিক লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। কিন্তু অষ্টমে মঙ্গল থাকলে তার যে কুপ্রভাব বা পাপ, এই পাপ কিন্তু কোনো রকম জ্যোতিষ কেন জ্যোতিষের বাপকে বেটে খাওয়ালেও এই পাপ কিন্তু দূরীভূত হবে না। একমাত্র সেই মহান রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তার করুণা ব্যতিরেকে এই অষ্টমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ কিন্তু দূরীভূত হবে না। এটা আমরা যত রকমের প্রতিকার ব্যবস্থা করি না কেন এর কিন্তু কোনো পথ নেই। একমাত্র সেই মহান সৃষ্টিকর্তাকে আরাধনা করা বা ডাকা ছাড়া আর কোনো বিকল্প পথ আছে বলে আমার জানা নেই। যদি থেকে থাকে তাহলে অন্য কেউ জানলে জানতে পারে। তাহলে দেখুন, মঙ্গল বৃহস্পতিটা কিন্তু দ্বাদশপতি এবং ভাগ্যপতি, এখানে তার জন্ম তারিখের মধ্যে বৃহস্পতি চলে আসছে। এইবার বারটি হচ্ছে শুক্র। আমি যে আগের বার বললাম বারের গুরুত্ব অপরিসীম, দেখুন এই বৃহস্পতি এই যে শুক্রবারে জন্মগ্রহণ করার কারণে শুক্রের সাথে বৃহস্পতির সম্পর্ক দেবগুরু আর দত্তগুরু। সেই শুক্র আর বৃহস্পতি কিন্তু গোলমাল এখানে পাকিয়ে দিয়েছে। ধনপতি এবং সপ্তমপতি দ্বাদশে, আর দ্বাদশপতি শুক্র আপনার লগ্নে ভাগ্যপতি এবং দ্বাদশপতি লগ্নে। ভাগ্যপতি হিসাবে লগ্নে সে সাপোর্ট পেলেও সে তো দ্বাদশপতি হিসাবে লগ্নে তো সাপোর্ট পাবে না। পাবে? বলেন। তাহলে মতিভ্রমটি কে ঘটাচ্ছে? মতিভ্রমটি কিন্তু ঘটাচ্ছে এই শুক্র, গোলমাল পাকাচ্ছে। আরেকটি কে ঘটাচ্ছে? তৃতীয় এবং ষষ্ঠপতি বুধের সাথে রাহু, আর রাশিতে কেতু, পঞ্চমে বিদ্যাস্থানে। তাই না একাধিক পথে বিদ্যা অর্জন করার মানসিকতা বা জীবনে বহু ধাপে ধাপে বিভিন্ন দিকে বিদ্যা চর্চার বা বিদ্যা শিক্ষার দিকে যাওয়ার এক বিশেষ মানসিকতা কিন্তু এখানে তাকে নিয়ে যাচ্ছে, যার জন্য কোনোটাই কিন্তু সফল হওয়া যাচ্ছে না। এই প্ল্যানেটটিও মনে রাখেন, তারপরে সবারটা নিয়ে একসঙ্গে ব্যাখ্যা করব। এবার 3 নম্বরে যে আসছে, নিবেদিতা ঘোষ। হ্যাঁ হ্যাঁ, NE BA নিবেদিতা ঘোষ, আপনি জন্ম তারিখ জানিয়েছেন 18/11/1992। 18/11/1992। কি বার আপনার জন্মবার? বুধবার। 9, 10, 11, 2, 3, 9, 3, 12, 13, 14, 5। তাহলে আপনি জন্মগ্রহণ করলেন 8/1/9 তারিখে এবং 5-এর সাথে যোগ হলো বুধ সমান 1 রবি। তাহলে আপনাকে ফল দেবে সংখ্যা 9, অর্থাৎ আপনাকে ফলদায়ী সংখ্যা হবে মঙ্গল, বুধ এবং রবি। এই 3টি সংখ্যা ফল দেবে। তাহলে মঙ্গল, বুধ আর রবি আপনার জন্ম প্ল্যানেটে শুভ না অশুভ, তার উপরে নির্ভর করবে যে জ্যোতিষশাস্ত্রের নিউমারোলজি এবং অ্যাস্ট্রোলজির উপরে মিল আছে কিনা, এই দুটোর সঙ্গে কতটা মিল এটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা দেখি এখানে রবি, মঙ্গল এবং বুধ কি অবস্থানে আছে।
দেখুন আপনার বৃষে আছে কেতু, মঙ্গল নিচস্থ হয়ে কর্কটে, সিংহে চন্দ্র, এই বৃহস্পতি, রবি রাহু বুধ, রবি রাহু বুধ, এইবার শুক্র শনি। আপনার লগ্ন হচ্ছে তুলা। দেখেন এইবার তুলা লগ্নের লগ্নাধিপতি শুক্র এবং অষ্টমপতি শুক্র, সেই শুক্র বসে আছে লগ্নের তৃতীয় বৃহস্পতির গৃহে। চতুর্থ পঞ্চমপতি শনি মহারাজ চতুর্থে, নিঃসন্দেহে শুভ জায়গায় আছে। বন্ধুপতি মিত্রপতি মিত্রভাবে শনির মতো গ্রহ, সে নিঃসন্দেহে শুভ জায়গায় বসে আছে এবং শনি মঙ্গলের দৃষ্টি আছে। শনিরও যেমন মঙ্গলের উপর, নিঃস্থ মঙ্গলের উপর দৃষ্টি আছে, মঙ্গলেরও কিন্তু শনির উপরে দৃষ্টি আছে। নিঃস্থ মঙ্গলের চতুর্থভাবে দৃষ্টি, এখানে দৃষ্টিটি দেখতে হবে নিঃস্থ মঙ্গলের দৃষ্টি, শুধু দৃষ্টি বললে কিন্তু হবে না, অর্থাৎ শক্তিশালী মঙ্গলের দৃষ্টি কিন্তু নয়। যদি শক্তিশালী মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়তো তাহলে কিন্তু বন্ধুভাবকে দুর্বল করে দিত। যাই হোক, এটি কিন্তু আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে উনি 9 তারিখের জন্ম, সালে মাসে মিলে হচ্ছে বুধ, আর বার সংখ্যা হচ্ছে বুধবার, মিলে হচ্ছে রবি। তাহলে আমরা দেখব মঙ্গল, বুধ এবং রবি কি অবস্থানে আছে। তাহলে মঙ্গলবারের জন্ম ওনার, মঙ্গলটি কিন্তু নিঃস্থ হয়ে বসে আছে। এইবার বলুন তো ওনার মঙ্গলটি এখানে নিঃস্থ থাকুক, নিউমারোলজিতে মঙ্গলটি এখানে শুভ না অশুভ ওনার এখানে, এটি বলতে হবে। বলেন, কে বলবেন? নিউমারোলজিতে ওনার যে 18 তারিখে জন্ম, এই রবি, এই যে মঙ্গলটি শুভ মঙ্গল না অশুভ মঙ্গল? কিভাবে অশুভ মঙ্গল? গুড। রবি আর শনি পিতার পুত্র, একে অপরের শত্রু, এটা 9 সংখ্যার ক্লাসের দিনে আমরা বলেছিলাম। তাহলে 18 তারিখের এই যে মঙ্গল যে তৈরি হয়েছে বা জন্ম হয়েছে, সেটি শনি আর রবি মিলে, অর্থাৎ মঙ্গলটি অশুভ। উনার প্ল্যানেটেও কিন্তু সেই মঙ্গলটি নিঃস্থ হয়ে বসে আছে, শনি দৃষ্ট হয়ে দশমে কর্মভাবে, সে কিন্তু অশুভ অবস্থানে বসে আছে। এইবার নামের মধ্যে কি আসে? 5 5 10 12 13 4 17 8 9 9 4 13 14 5, আর ঘোষ হচ্ছে 5 সমান 1। দেখেন রবির কত প্রভাব। ওনার নাম সংখ্যার মধ্যে রবি, আবার জন্ম তারিখের মধ্যেও কিন্তু রবি, জন্ম বারটি বুধবার, আবার রবিকে নিয়ে ওনার জন্ম তারিখটি তৈরি হয়েছে। এবার এই রবিটি শুভ না অশুভ? শনি দ্বারা পীড়িত যেহেতু, তাহলে অশুভ। কিন্তু নামের মধ্যেও কিন্তু রবি রয়ে গেছে, অর্থাৎ রবির প্রভাব সে পাবে। অশুভ রবির প্রভাবও কিন্তু তাকে পেতে হবে। কিভাবে পাবে? রবি দেখেন আপনার ধনভাবে রবি বুধ বুধাদিত্য যোগ যুক্ত হয়েছে, কিন্তু সেখানে রাহু যুক্ত হয়ে বসে আছে। এখানেও জন্ম তারিখে রবিটি, আমি কি বললাম যে নাম সংখ্যার মধ্যে রবি রয়েছে, রবি এখানে জন্ম তারিখের মধ্যে রয়েছে, কিন্তু রবিটি অশুভ। অশুভ রবিও কিন্তু শুভ ফল পাবে। কেন পাবে? সে ভাগ্যপতি এবং দ্বাদশপতি বুধকে সঙ্গে নিয়ে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি করেছে, কিন্তু সেখানে গোলমাল পাকিয়ে দিয়েছে রাহু ধনভাবকে, যেটি ধন সঞ্চয়ে বাধার সৃষ্টি করবে। এবং বুধ যেটি তার বুধবারে জন্ম এবং বুধের তারিখে জন্ম, সেই বুদ্ধির দেবতা বুধও কিন্তু ভাগ্য এবং দ্বাদশপতি বুধ, সে রাহু দ্বারা পীড়িত হয়ে বসে আছে। তাহলে জন্ম তারিখের মধ্যে ব্যাঘাত সৃষ্টি কে করলো? আমরা মঙ্গলকে অশুভ পেলাম, বুধকে অশুভ পেলাম, রবিকে কিন্তু নাম সংখ্যায় রবি, জন্ম তারিখের মধ্যে রবি পাওয়ার পরেও অশুভ রবি শুভ ফল দেবে, কারণ ধনভাবে বুধাদিত্য যোগ। রাহু ওখানে নিঃস্থ। এইবার বলেন, রাহু যুক্ত আছে ঠিকই, কিন্তু এই রাহু তো নিঃস্থ। মঙ্গলের দৃষ্টি আছে শনির উপর ঠিকই, কিন্তু মঙ্গলটি নিঃস্থ। দেখছেন?
তার মানে মঙ্গলের শুভ প্রভাব সে কিন্তু অতটা পাবে না, কিন্তু রবির শুভ প্রভাব কিন্তু সে পাবে। অথচ আমরা এর আগে সুরভি বিশ্বাসের প্ল্যানেটে এক রাহুই কিন্তু সকল গোলমাল পাকিয়ে দিল। মুজিবুর রহমান সাহেবের প্ল্যানেটে এক রাহুর দৃষ্টিতেই সকল কিছু ধ্বংস করে দিল। অথচ এখানে রাহু যুক্ত থেকে কিন্তু রবির আলোয় ওনাকে দুলিয়ে উঠিয়েছে। এবং চতুর্থ পঞ্চমপতি শনি, সেই শনি কিন্তু ওনাকে জ্যোতিষ, যোগ, সাধনা, একাগ্রতা, তন্ত্র, মন্ত্র সব কিছু শিক্ষা কিন্তু এই শনির অধীনে। এই পঞ্চমপতি চতুর্থে থাকায় উনি জ্যোতিষ হতে আসছেন। এবং রবি একাদশপতি ওনার রবি, সে ধনভাবে বসে আছে। নিচস্থ রাহু কি করবে এখানে? আবার ভাগ্যপতি বুধের সাথে বসে আছে, আগে ভাগ্যপতি পরে দ্বাদশপতি। তাহলে আমরা নিউমারোলজিতে বলতে পারবো না যে এই রবি নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও শুভফল কিভাবে পাবে? শুভফল পাবে বিধায় নিবেদিতা বানান এই করেছে। সাধারণত নিবেদিতা যে কেউ লিখতে গেলে কিন্তু লিখবে NIBEDITA। তাহলে কত হতো দেখেন, 5 আর 1 6, 2 8, 8 5 13, 4 17, 18 9, 9 4 13, 1 14, 5 তাও 5 হতো, তাও 5। যেভাবেই লিখুক না কেন তার রবি কিন্তু তাকে শুভ ফল দিবে, আর দিবে বিধায় সে ধনভাবে বসে আছে মঙ্গলের গৃহে। রবি মঙ্গল তো মিত্র গ্রহ, সেখানে বসে আছে। তো রাহু, নিচস্থ রাহু এখানে কিন্তু কোনো ক্ষতি করার সম্ভাবনা তার নেই, অর্থাৎ উপার্জিত অর্থ সঞ্চয় তার হবে, যেহেতু ধনভাবে রবি বুধের জ্যোতি। এটাও আপনাদের কিন্তু মনে রাখতে হবে। এইবার আমরা আসবো এর পরবর্তী জনের। কিভাবে একটি গ্রহ আপনাদের ভালো করতে পারে আর একটি গ্রহ আবার মুহূর্তের মধ্যে কিভাবে জীবনকে ধ্বংস করে দিতে পারে, এর পার্থক্যগুলো বুঝতে হবে। তবেই না কিন্তু আমাদের আসতে হবে যে কিভাবে আমরা ক্লায়েন্টদের বা আমাদের যারা ভক্ত আছে তাদের স্যাটিসফাই করব আমরা কিভাবে, বা প্রকৃত উপকার করতে পারবো কোন জায়গায় গেলে, সেটি কিন্তু আমাদের আগে খুঁজে বের করতে হবে। দেখুন, সুব্রত কুমার কর্মকার, কুমার লেখেন, সুব্রত কর্মকার কি সুব্রত কুমার কর্মকার লেখেন? সুব্রত কর্মকার আপনি আছেন তো লাইনে? আপনি কুমার লেখেন। সুব্রত কর্মকার, হ্যাঁ কর্মকার বানান উনি লেখে KRMOKAR, আমি তাই লিখেছি। দেখুন 3 6 3 9 10 11 12 13 14 14 5 5 4 9 1 10 1 কর্মকার 2 1 3 2 5 আছে 9 9 7 16 7 7 8 2 9 10 7 2 12 3। সুব্রত কর্মকার হচ্ছে 4। যদি উনি কুমার ব্যবহার করে থাকে তাহলে কুমার হচ্ছে 6, এই সমান 10 1। আমরা কুমারকে আগে লিখলাম না, কারণ উনি কুমার ব্যবহার করে কিনা জানা নেই। এইবার ওনার জন্ম তারিখটা জানিয়েছেন উনি 27 তারিখ 27 মে 1996। যোগ করুন কি হয়, 27 মে 1996, 9 9 5 14 15 15 8 10 25 24 6 6 6 12 সমান 3। 3 যোগ এদিন কি বার আছে? সোমবার দাদা। হ্যাঁ কি বার? সোমবার। সোমবার। সোমবারের সংখ্যা হচ্ছে 2 সমান 5। আপনি কি কুমার লেখেন সুব্রত কর্মকার? আপনি কি সুব্রত কুমার কর্মকার লেখেন না সুব্রত কর্মকার লেখেন? সুব্রত কর্মকার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরের 6টাকে মুছে ফেললাম। এবার দেখুন, সুব্রত কর্মকার নামের ভিতরে হচ্ছে রাহু, রবি আর বৃহস্পতি মিলে রাহু। এই রাহুটি কি শুভ না অশুভ?
নামের যে রাহুটি শুভ না অশুভ? সুব্রত 1, কর্মকার 3, মিলে যে রাহুটি হলো এই রাহুটি শুভ না অশুভ? হ্যাঁ শুভ। হ্যাঁ শুভ, এই শুভ লিখলাম। এইবার উনি 27 তারিখে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ 9, 9 5 14, 9 1 10 আর 9 19, 19 আর 6 25, 7, 9 5 14 আর 7 21 মিলে 3, এই 3 এবং উনি সোমবারে জন্মগ্রহণ করেছে। এই সোমবার, এই 5টি শুভ না অশুভ? শুভ। 3 2 5 বৃহস্পতি আর চন্দ্র মিলে শুভ? অবশ্যই শুভ। এবার দেখুন আপনার প্ল্যানেটে, সুব্রত কর্মকারের প্ল্যানেটে দেখি কি পাওয়া যায়। সুব্রত কর্মকার মঙ্গল, বুধ, রবি, শুক্র, চন্দ্র, রাহু, লগ্ন, বৃহস্পতি, শনি, কেতু। এই হচ্ছে সুব্রত কর্মকারের প্ল্যানেট। তাহলে এবার দেখেন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তার জন্ম তারিখে বুধটি শুভ, এদিকে নাম সংখ্যায় রাহু শুভ। আবার 27 তারিখে যে মঙ্গল যে জন্মগ্রহণ করেছে সেই মঙ্গলটি শুভ। তাহলে আমাদের দেখতে হবে মঙ্গল, বুধ আর হচ্ছে রাহু, এই 3টি গ্রহকে কিন্তু আমাদের দেখতে হবে। এই 3টি গ্রহ তাকে চালিত করবে। 3টি গ্রহ শুভ থাকলে তার সে কিন্তু শুভ ফল পাবে, এই 3টি গ্রহ অশুভ থাকলে অশুভ ফল পাবে। দেখুন প্ল্যানেটের সঙ্গে নিউমারোলজি মেলে কি মেলে না। দেখেন এইবার ধনু লগ্নে বৃহস্পতি, চতুর্থ এবং লগ্নপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করছে। বৃহস্পতির উপর শুক্রের দৃষ্টি আছে। আর কারো দৃষ্টি আছে? আছে? নাই? হ্যাঁ, নাই। বৃহস্পতির উপর শুক্রের দৃষ্টি আছে, কিন্তু শুক্র ষষ্ঠ এবং আয়পতি শুক্র সপ্তমে বসে আছে মিথুনে। এখানে বৃহস্পতির উপর শুক্রের দৃষ্টি আছে। বৃহস্পতির উপর শুক্রের দৃষ্টি নিয়ে আমরা পরে ব্যাখ্যা করি, এটা আগে প্রয়োজন নেই। আমাদের আলোচ্য বিষয় মঙ্গল, বুধ এবং রাহু। তো মঙ্গল, বুধ এবং রাহু কি অবস্থানে আছে? আমরা এখানে কিন্তু পেয়েছি মঙ্গলটি শুভ, বুধটি পেয়েছি শুভ, এমনকি রাহুটিও পেয়েছি শুভ। তার প্ল্যানেটে কি? বুধ। সর্বপ্রথম আমরা মঙ্গলে আসব। মঙ্গল আছে পঞ্চমে, পঞ্চমপতি পঞ্চমে, যদিও সে দ্বাদশপতি কিন্তু আগে তো পঞ্চমপতি। তাহলে পঞ্চমপতি পঞ্চমে বসে আছে বুধকে সঙ্গে নিয়ে, সপ্তম এবং দশমপতিকে সঙ্গে নিয়ে। তার উপরে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই। বলেন মঙ্গল শুভ অবস্থানে আছে ছকে না অশুভ আছে? শুভ। তাহলে নিউমারোলজিতেও কিন্তু মঙ্গলটি 27 তারিখে জন্মগ্রহণ করেছে শুভ। তাহলে মঙ্গলের যে শুভ প্রভাবগুলো সে কিন্তু পাবে। মঙ্গলের শুভ প্রভাব কি? সেনাপতি সুলভ তেজস্বিতা, রাগ, জেদ, অহংকার, আবেগ, সেই সঙ্গে তার মনোবল, জনবল, অর্থবল সকল কিছুই কিন্তু তার ফেভারে কাজ করবে। সেই সঙ্গে তার উপার্জিত অর্থে উত্তরাধিকার সূত্রে কিছু পাক বা না পাক, নিজের উপার্জিত অর্থে গৃহবাড়ি, ভূমি সম্পত্তি বা যানবাহন এগুলো লাভ তার হতেই হবে। তাছাড়া মঙ্গল পঞ্চমে, তার শিক্ষার মধ্যে মঙ্গলের মাঙ্গলিক কোনো শিক্ষা কিন্তু থাকবে। পঞ্চমপতি পঞ্চমে মঙ্গলের শিক্ষা কি? অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, এগুলো ব্যবসা। কিন্তু মঙ্গলের শিক্ষা বলুন লিটন জয়ধর, মঙ্গলের শিক্ষা কি? মানে বংশ ব্যবসা, কিন্তু এই অস্ত্রশস্ত্রই। হ্যাঁ, কর্মকার তো অস্ত্রশস্ত্রই আছে।
বংশটাই অস্ত্র শস্ত্র। লিটন জয়ধর, আপনি বলুন এই মঙ্গলের কি শিক্ষা? মঙ্গল তো স্যার সেনাপতি বা ওই যে আপনার ইঞ্জিনিয়ারিং কাজ বা ওই যে আপনার অস্ত্র কাজ এগুলা বা হ্যাঁ হ্যাঁ বলেছেন, আর লাগবে না। হ্যাঁ দেখুন, ইঞ্জিনিয়ারিং কাজ এখানে কিন্তু মেডিকেল ইন্ডিকেট করে না। কেন করে না? কারণ দ্বাদশপতি মঙ্গল পঞ্চমে বসে আছে, মেডিকেল পড়া তার হবে না, ইঞ্জিনিয়ারিং হবে। কোন ইঞ্জিনিয়ারিং হবে? সেটা হবে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার অথবা ইমারত দ্রব্যের যত কাজবাজ আছে, মানে বাড়ি তৈরি, ফার্নিচার তৈরি, ফার্নিচার ডিজাইন করা বা বাড়ির ডিজাইন করা, এমন এই ইমারত সংক্রান্ত অর্থাৎ বসত বাড়ি সংক্রান্ত যত রকমের ইঞ্জিনিয়ারিং আছে সেইগুলো হবে। এখানে কিন্তু ওনার ধরুন আপনার মেরিন ইঞ্জিনিয়ারিং বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু হবার সম্ভাবনা কম। এইবার আমরা তার সাথে যাব বুধ, মঙ্গল, মঙ্গলের সাথে বুধ বসে আছে সপ্তম এবং দশমপতি। সেই বুধের উপরেও কিন্তু কোনো পাপগ্রহ দৃষ্টি নেই, আছে দেখুন, আছে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে? তাহলে সপ্তম এবং দশমপতি পাপযুক্তও নয়, পাপ দৃষ্টও নয়, তাহলে বুধ শুভ। এইবার রাহুটা আসি, রাহুও কিন্তু তার শুভ থাকার কথা, যেহেতু জন্ম, তার যে নাম, তার পিতামাতা যে নাম দিয়েছে তার লিখিত নাম এবং শব্দায়িত নাম, দুটি নামের মধ্যেই কিন্তু রবি এবং বৃহস্পতি মিলে রাহু হয়েছে। কিন্তু রাহুটি বসে আছে কোথায়? দশমে কর্মভাবে, রাশিতে। এইবার রাশিতে রাহু বসা, দশম গৃহে, কন্যা রাশিতে। স্যার বুধ এবং বৃহস্পতি, বুধ এবং মঙ্গল একসাথে থাকা, এটা তার আবিষ্কার করা কি বোঝায়? কি বোঝায়? তৈরি করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাই করবে। তার বুদ্ধিবৃত্তি বিচক্ষণতার প্রকাশ ঘটিয়ে সে কিছু তৈরি করবে যেটা জগতের বুকে তাকে অমর করে রাখবে, সে অমর স্মৃতি স্থাপন সে করবে। মঙ্গলের সাথে বুধ দশমপতি যুক্ত থাকার কারণে, সপ্তমপতি নয় দশমপতি, অর্থাৎ কর্ম তাকে এমন কিছু স্বীকৃতি দেবে যে এমন কিছু স্মৃতিস্তম্ভ সে রচনা করবে যা তাকে অমর করে রাখবে। এইবার রাহু দশমে, আমার প্রশ্ন হচ্ছে তার যে নাম সংখ্যার মধ্যে শুভ রাহু পাওয়া গেছে, এখানে রাহু তার শুভ কি অশুভ এটি আমাদের বের করতে হবে। এবার দেখুন, রাহু যদি লগ্নের পঞ্চমে, নবমে এবং দ্বাদশে অবস্থান করে, এটি কিন্তু আপনাদের একটু নোট করে নিতে হবে যে রাহু যদি কখনো লগ্নে, পঞ্চমে, নবমে এবং দ্বাদশে অবস্থান করে, বা প্রয়োজনে অন্য একটি কালার দিয়ে আমি মার্ক করে দিচ্ছি। ধরুন এখানে লগ্নে রাহু থাকলো, পঞ্চমে রাহু থাকলো, এবার সপ্তমে রাহু থাকলো, নবমে রাহু থাকলো, আবার দ্বাদশে রাহু থাকলো। এই কয়টা ঘরে রাহু কিন্তু অশুভ ফল দাতা, অর্থাৎ বেশি অশুভ ফল দেবে। এই কেন অশুভ ফল দেবে এটি আপনাদের প্রশ্ন, যে লগ্নে রাহু, পঞ্চমে রাহু, সপ্তমে রাহু, নবমে রাহু এবং দ্বাদশে রাহু, এটি কেন আমাদের অশুভ ফল দেবে, এটি হচ্ছে আপনাদের প্রশ্ন। এখানে আমরা রাহুকে শুভ করছি, দশমভাবে রাশিতে চন্দ্র বসে আছে, তার তো মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা এগুলো তার থাকবেই, এগুলো দূর করার কোনো উপায় তার কিন্তু নেই। তারপরেও আমি বলছি যে এই রাহু শুভ, কারণ তার নামের মধ্যে সুব্রত কর্মকার, আমরা যখন নিউমোলজি কষবো তখন আমরা শুভ রাহু পেয়েছি। এই শুভ রাহু, এই রাহুটি কিভাবে শুভ হচ্ছে এটি কিন্তু, এই পার্থক্যটা আপনাদের ধরে রাখতে হবে, এই জন্য এটি নোট নিতে হবে যে যখন রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি বেশি ভয়ঙ্কর। কেন রাহু এখানে শুভ হবে? রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি অধিক ভয়ঙ্কর। তা রাহু যদি লগ্নে অবস্থান করে তাহলে সে কোথায় কোথায় দৃষ্টি দেয়? লগ্নে অবস্থান করলে সে পঞ্চমে দৃষ্টি দেবে, লগ্নের সপ্তমে দৃষ্টি দেবে, নবমে দৃষ্টি দেবে ভাগ্যস্থানে,
দ্বাদশে দৃষ্টি দেবে ব্যয়ের ঘরে। তাহলে লগ্নে যদি রাহু অবস্থান করে তাহলে বিদ্যাভাবকে পণ্ড করে দেবে, এইবার সপ্তম দাম্পত্য জীবনকে মানে পঙ্গু করে দেবে, তারপরে ভাগ্যস্থানকে ধ্বংস করবে, ব্যয়ের ভাবকে ধ্বংস করবে। যখন সে পঞ্চমে থাকবে, পঞ্চমে থাকলে কি করবে? পঞ্চমে থাকলে দেখুন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ভাগ্যস্থানকে আবার সেই ঘুরে কিন্তু ভাগ্যস্থানকে ধ্বংস করলো। এইবার পঞ্চম ষষ্ঠ সপ্তম আয় স্থানকে ধ্বংস করলো, অষ্টম নবম সেই লগ্নের উপর ধ্বংস করলো, আবার বন্ধুভাবকে ধ্বংস করলো। যখন সে সপ্তম ভাবে থাকবে তখন কিন্তু দেখুন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সেই আয় ভাবকে ধ্বংস করলো, আবার দেখুন লগ্ন ভাবকে ধ্বংস করলো, এই তৃতীয় ভাবকে ধ্বংস করলো, আবার ষষ্ঠ ভাবকে ধ্বংস করলো। যখন সে নবমে থাকছে ঘুরে ফিরে সে কিন্তু আবার লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে, চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে, তৃতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে, সপ্তম অষ্টম নবম এই সেই পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে এবং অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে। যে যে দিকগুলো নেগেটিভ আছে, যে যে ঘরগুলো নেগেটিভ আছে, রাহু যদি কখনো লগ্নে পঞ্চমে সপ্তমে এবং নবমে ও দ্বাদশে থাকে তাহলে ঘুরে ফিরে কিন্তু সেই সেই নেগেটিভ গৃহগুলোতেই দৃষ্টি প্রদান করবে বা জীবনে আরো বেশি ক্ষতি সাধন করবে। যার জন্য রাহু সবসময়ের জন্য, প্রথম হচ্ছে রাহু যদি মিথুন এবং বৃষ রাশিতে থাকে তাহলে সে শক্তিশালী থাকবে, শক্তিশালী থাকলে রাহু এক ধরনের ক্ষতিকর। আর দ্বিতীয় ক্ষতিকর হচ্ছে রাহু যদি লগ্নে পঞ্চমে সপ্তমে নবমে এবং দ্বাদশে থাকে তাহলেও কিন্তু সেই লোকের জন্য ক্ষতিকর। কিন্তু রাহুর অবস্থান অতটা বেশি ক্ষতিকর নয়। তাছাড়া এই রাহু তো তুঙ্গস্থও নয় নিচস্থও নয়, অর্থাৎ নামের জন্য, নামের এই যে রাহুটি শুভ পাওয়া গেল, এখানে কিন্তু কর্মভাবে রাশিতে রাহু, রাশি আর লগ্ন দুটোই কিন্তু সমান পাওয়ারফুল। আমরা লগ্ন থেকেই শুধু বিচার করি, যখন মান্ডেন অ্যাস্ট্রোলজিতে যাব তখন কিন্তু চন্দ্র ধরে বৃহস্পতি ধরে বিচার করতে হবে। অর্থাৎ এখানে চন্দ্র রাশিতে তার রাহু বসে আছে, মন মানসিকতাকে ধ্বংস করবে বা হয়তো শুধু মনের পীড়া দেবে বা কর্মস্থলকে পরিবর্তন করবে, কিন্তু কর্মভাবে রাহু কিন্তু কর্মের পদোন্নতি, কর্মক্ষেত্রে তার সহকর্মীদের সাথে বিবাদ বিসংবাদ হতে পারে, শত্রুতা হতে পারে, কর্মভাবকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু কর্মে সে পদোন্নতি পাবে। মানে বাধা যদি না থাকে, জীবনে সফলতার মূল্য কোথায়? আমার যদি প্রতিযোগী না থাকে, আমার খুলনা সিটিতে যদি শুধু আমিই একজন জ্যোতিষ থাকি তাহলে আমি এই রাজ্যে একাই রাজা, এই রাজ্যের আমার রাজা হওয়ার মূল্য কোথায় আছে? ওই যে রবির ক্লাসে বলেছিলাম যে শুধু 1 তারিখে যে জন্মগ্রহণ করেছে সে শুধু তার ওখানে রাজা, কিন্তু যে 10 তারিখে জন্মগ্রহণ করেছে প্রচুর রাজ্য ল্যান্ড প্রপার্টি আছে সেখানে সে রাজা। যে 19 তারিখে জন্মগ্রহণ করেছে সে ব্যক্তি কিন্তু তার প্রচুর সৈন্য সামন্ত আছে, সেখানে সে রাজা সৈন্য সামন্ত নিয়ে। 28 তারিখে যে জন্মগ্রহণ করেছে সেই প্রকৃত সুখী ব্যক্তি, অর্থাৎ তার 8 হচ্ছে শনি, অর্থাৎ প্রজা। প্রজাই কিন্তু যে প্রজাদের মধ্যে আপনি দুপা চাইলে পাবেন, নাপিত চাইলে পাবেন, আবার ধরুন আপনার যে যত কাজ করাবেন মানে কাজের লোক দিয়ে শুরু করে সৈন্য সামন্ত সব কিছুই কিন্তু পাবেন। অর্থাৎ 28 তারিখের রবির ব্যক্তি সব থেকে বেশি শুভ ব্যক্তি বা সুখী ব্যক্তি, সকল কিছুতে পরিপূর্ণ ব্যক্তি। এখানে কিন্তু সেই রাশিতে থেকে শুধু মনের কারক তৈরি করবে, কিন্তু কর্মভাগ্যে তাকে সফলতা দেবে। এটি আপনাদের কিন্তু নোট রাখতে হবে যে রাহু লগ্ন পঞ্চম নবম এবং দ্বাদশে অবস্থান করলে রাহু অশুভ ফল দেয়, আর রাহু তুঙ্গস্থ থেকে যদি দৃষ্টি প্রদান করে সেক্ষেত্রেও কিন্তু রাহুর দৃষ্টিটা ক্ষতিকর বেশি হয় নিচস্থ রাহু অপেক্ষা। এবার আসি আরেকজন জন্ম তারিখ জানিয়েছিলেন, সে হচ্ছে লিটন জয়ধর। আমার প্রেসিডেন্ট স্যার লাইনে আছেন। প্রেসিডেন্ট স্যার কিছু বলবেন? কেমন আছেন? জি আজকে ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো আছে, দেখতেছি খুব সুন্দর আছে। ছাত্র যেগুলো আছে সবাই তো সব তৈরি করতেছেন, তাইলে তো আর বাকি দেখলো না, জ্যোতিষের কাছে যাবে না। ও আপনার কাছে তো যাবে। হ্যাঁ যাবে যাবে যাবে। তাহলেই তো যথেষ্ট। এই যে লিটন জয়ধর,
3 আর 1 4 আর 4 8 9 9 আর 5 14 5 1 7 আর 1 8 9 9 আর 4 13 আর 5 18 19 20 21 3 5 আর 3 8 এই 8 শুভ না অশুভ? এইবার আসুন, লিটন জয়ধর জন্ম তারিখ জানিয়েছেন 9 মে 1972, 9/5/1972। দেখেন 9 আর 5 14, 15, 15 আর 7 22, 4 4 আর 2 6 সমান 6। তাহলে তার জন্ম তারিখের সংখ্যা পেলাম আমরা কি বার? মঙ্গলবার। 9 6 যোগ মঙ্গলবার 9, 9 6 15 মিলে 6। তাহলে তার এই যে শুক্রটি পেলাম আমরা মঙ্গলবারের জন্মের মাধ্যমে, এমনকি মঙ্গলের তারিখে তার জন্ম, এই মঙ্গলকে আমরা কিন্তু শুভ মঙ্গল পেয়েছি নাকি অশুভ মঙ্গল পেলাম? মুজিবুর রহমান সাহেব বলেন, এই মঙ্গল শুভ না অশুভ? বলুন মুজিবুর রহমান সাহেব। শুভ শুভ স্যার। লিখলাম শুভ। এইবার যে শুক্রটি পেলাম, এই শুক্রটি কি শুভ না অশুভ? শুভই বলা স্যার। শুভ স্যার, শুভ। এইবার দেখেন ওনার প্ল্যানেটে কি পাওয়া যায়? আমাদের দেখুন নাম সংখ্যায় আমরা যেটি পেলাম সে হচ্ছে লিটন হচ্ছে বুধ আর জয়ধর 3 মিলে 8। এই শনিটি শুভ। নামটি কিন্তু আমরা রেখেছি, নামের ক্ষেত্রে আমাদের হাত আছে, আমরা নামের স্পেলিংটা অদল বদল করে আমরা শুভ করতে পারি, অর্থাৎ এটা মনুষ্য সৃষ্টি। কিন্তু জন্ম তারিখটা কিন্তু মনুষ্য সৃষ্ট নয়, জন্ম মৃত্যু বিবাহ 3টা সৃষ্টিকর্তার হাতে। এইবার সে জন্মগ্রহণ করেছে মঙ্গলবারে, মঙ্গলের তারিখে সব মিলে শুক্র, অর্থাৎ এটা কিন্তু অটোমেটিকলি তার চলে আসছে। তাহলে প্ল্যানেটে দেখতে হবে আমার জন্ম তারিখ এবং বারের সঙ্গে। তারপরেও কিন্তু নাম সংখ্যার গুরুত্ব কম নয়, কারণ লোকে তো নাম ধরেই ডাকে। এবার আসেন উনি যে প্ল্যানেট, সেখানে হচ্ছে রবি বুধ মেষে, বৃষে শনি, শুক্র মঙ্গল মিথুনে, এইবার কেতু কর্কটে, লগ্ন কন্যা, বৃহস্পতি ধনুতে, রাহু চন্দ্র। দেখেন এবার বলেন আমাদের প্রয়োজন হচ্ছে মঙ্গল, প্রয়োজন শুক্র আর হচ্ছে শনি। বলেন এই 3টি গ্রহ প্ল্যানেটে সর্বপ্রথম মঙ্গলে আসি। মঙ্গল তৃতীয় এবং অষ্টমপতি, তৃতীয় এবং অষ্টমপতি। আমরা একটি ক্লাসে বলেছিলাম যে মঙ্গল মেষ রাশিতে শক্তিশালী, সে নিজ গৃহ। দ্বিতীয় শক্তিশালী বৃশ্চিক রাশিতে, সে তার নিজ গৃহ। তৃতীয় শক্তিশালী মকর রাশিতে, সে তুঙ্গস্থ। আর একটি ঘরে মঙ্গল শক্তিশালী, সেই ঘরটি বলেছিলাম কোন ঘর? মিথুনে মঙ্গল মানুষকে বহুমুখী প্রতিভায় প্রতিভান্বিত করে বা ট্যালেন্টেড করে তোলে, অর্থাৎ মিথুনে মঙ্গল কিন্তু তার, সেই মঙ্গল ভাগ্যপতি এবং ধনপতি শুক্রের সাথে যুক্ত হয়ে বসে আছে এবং তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এছাড়া কোনো পাপ গ্রহের দৃষ্টি কিন্তু নেই। আছে? নেই। আমরা প্রথম যে মঙ্গলকে শুভ পেলাম, জন্ম ছকেও কিন্তু মঙ্গল শুভ পেয়েছি, পেলাম তো। এবার দেখেন পরে আসবো শুক্র। শুক্র ধনপতি এবং ভাগ্যপতি, মিথুনে কর্মভাবে মঙ্গলের সাথে বসে আছে, কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, শুক্রটি শুভ। আমি কিন্তু প্রথম মুজিবুর রহমান সাহেবের সময় বলেছিলাম যে দেখুন 54 বছর বয়স, এখনও যেন মনে হয় ওনার বয়স 40 বছর বা 42 বছর। অর্থাৎ শুক্র যাদের ভালো থাকে তারা নিজেকে স্বাস্থ্য অটুট রাখতে সক্ষম হয়ে থাকেন। এখানেও কিন্তু সেই শুক্র লিটন জয়ধর দেখুন তার
শুক্র শুভ, শুক্রকে কিন্তু সে ধরে রাখতে পেরেছেন। এইবার আসবো শনি। শনিটি লগ্নের পঞ্চম এবং ষষ্ঠপতি, সে ভাগ্যস্থানে বসে আছে। পঞ্চম এবং ষষ্ঠপতি ভাগ্যস্থানে, ভাগ্যাধিপতি দশমে। এইবার এই শনিটি কত পার্সেন্ট শুভ আর কত পার্সেন্ট অশুভ, পার্সেন্টেজ বলতে হবে। এবার বলুন, কে বলবেন? 100% কি? পঞ্চম ষষ্ঠপতি ভাগ্যাধিপতি হয়েছে, আবার দশমপতি শুক্র মঙ্গল। তাহলে শনিটা কি শুভ না অশুভ না মধ্যম, কি অবস্থানে আছে? শুভ স্যার, শুভ। নো, এই শনির উপরে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি আছে, দেখেছেন? এই শনির উপরে রাহুর পঞ্চমস্ত দৃষ্টি। তবে এক অংশে বলা যায় শনি মধ্যম প্রকার এখানে, কারণ ভাগ্যস্থানে পঞ্চম ষষ্ঠপতি শনি মহারাজ, পঞ্চমপতি শনি ভাগ্যস্থানে শুক্রের গৃহে, আর শুক্রটি কিন্তু দশমে মঙ্গলের সাথে যুক্ত হয়ে বসে আছে। অর্থাৎ শুক্র ধনপতি এবং ভাগ্যপতি, তার সঙ্গে মানে দশমভাবে বসে থেকে শুক্র শক্তিশালী, আর সেই শুক্রের গৃহে গিয়ে শনি বসে থেকে রাহু দৃষ্ট হওয়া সত্ত্বেও এই শনি মধ্যম ফলদাতা, যার জন্য উনি এই জ্ঞান গবেষণা বা সুপ্ত জ্ঞানের দিকে বা এই তন্ত্র মন্ত্র জ্যোতিষ যোগ সাধনা হোমিওপ্যাথিক যেগুলো শনির পেশা, সেইগুলোর মধ্যে কিন্তু উনি লিপ্ত হয়েছেন। এবং শনিকে উনি পেশা হিসেবে নিয়ে বা এই শনির পেশায় উনি জয়লাভও করবেন। তাহলে আপনাদের প্রশ্নের উত্তর কি পেলেন? যে মঙ্গল শুক্র এবং শনি আমরা নিউমারোলজি দেখে বা সংখ্যাতত্ত্ব দিয়ে যখন মানুষের ভাগ্য গণনা করব, সেটি কিন্তু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির সঙ্গেও মিল থাকবে। তাছাড়া আমি সংখ্যা 4, আপনারা সংখ্যা 4 সংখ্যার যে ভিডিওটি যে ক্লাসটি করেছিলাম, সেই ক্লাসে কিন্তু সেই তারিখের সংখ্যা এবং 9 সংখ্যার তারিখের যে ক্লাসটি নিয়েছিলাম, সেদিনের তারিখের সঙ্গে এমনকি 7 তারিখের সঙ্গে যে ক্লাসটি হয়েছিল, যে আপনারা গোচর প্ল্যানেট দিয়ে বা ধরুন হোরারি অ্যাস্ট্রোলজির সাথেও কিন্তু এই নিউমারোলজি মিল খাবে বা মিল পাবেন। সেটি কিন্তু ওই 4টে ক্লাসে যদি আপনারা পুনরায় ফিরে যান, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, হোরারি অ্যাস্ট্রোলজিরও মূল্য কোথায়। এর পরবর্তীতে আবার আমরা একদিন রিভিশন দেব যে হোরারি অ্যাস্ট্রোলজির সাথেও নিউমারোলজির গুরুত্ব কোনো অংশে কম নয়, একই রকমই মিলে যাবে। তাছাড়া আপনারা ওই ব্যাকে 4 সংখ্যার ক্লাসে গেলেই বুঝতে পারবেন, 9 সংখ্যার ক্লাসে, 7 সংখ্যার ক্লাসে গেলেই বুঝতে পারবেন, যেখানে আপনার হোরারি অ্যাস্ট্রোলজির কথা বুঝিয়ে দেওয়া হয়েছিল। এখানে যাবেন, এর পরবর্তীতে আমরা কিন্তু যাব। তাহলে দেখুন, আমরা কিন্তু একটি বিষয় বুঝলাম যে জন্ম তারিখ, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই, অর্থাৎ সংখ্যাতত্ত্ব এবং জন্ম তারিখ ছকের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমাদের হোরারিটা পরীক্ষা করার দরকার, কিন্তু হোরারিতেও পরীক্ষা হয়ে গেছে 4 সংখ্যার দিনে। তারপরেও পরবর্তী ক্লাসে আমরা এই হোরারির সঙ্গে জন্ম তারিখের কি পার্থক্য আছে না মিল আছে, এটা কিন্তু বের করব। তারপরে আমাদের বাকি থাকবে কোনটা, আর পরীক্ষা করার জন্য নিউমারোলজির সাথে কোনটা বাকি থাকবে মান্ডেন থাকবে এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি থাকবে। তো কৃষ্ণমূর্তি পদ্ধতির সঙ্গে জন্ম তারিখের যে বিশ্লেষণ, এটা করার জন্য আরও একটু আপনাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি বা কেপি আরেকটু বুঝতে হবে, তারপরে ওখানে যেতে হবে। আর মান্ডেন আমি কিন্তু প্রথম ক্লাসেই বলেছিলাম, মান্ডেন অ্যাস্ট্রোলজিটা সরাসরি আমরা যখন পরীক্ষা নিব তখন কিছুটা বুঝাবো, তারপরেও আগামী ক্লাসে আমরা মান্ডেন নিয়ে একটু আলোচনা করব। তা না হলে এই সংখ্যাতত্ত্বের ক্লাসের সঙ্গে যদি মান্ডেন নিয়ে একটু আলোচনা না করে রাখা হয়, তা পরবর্তীতে আপনারা ওই সময় গিয়ে ধরতে পারবেন না বা বুঝতে পারবেন না। অর্থাৎ এটা আমরা আগামী ক্লাসে একটু আসবো। বলুন এবার আপনাদের কার কি প্রশ্ন, আপনাদের কার মনে হলো এখানে যে জন্ম তারিখের সঙ্গে আমাদের হরোস্কোপের
মিল নেই এমন কি মনে হয়েছে কারো সঙ্গে, যে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি আর এই নিউমারোলজি দুই ভাই নয়, এরা দুইজন দুই পথে চলে বা দুইজন এক পথের প্রতীক নয়, এমন কি কারো মনে হয়েছে? এই 5 জনের জন্ম তারিখের ছকের থেকে কি মনে হয়েছে? প্রশ্ন করুন আপনারা এবার। মনে আছে আপনাদের যে দুইজনের, প্রথম মুজিবুর রহমান সাহেব এবং দ্বিতীয় সুরভি বিশ্বাস, দুইজনের কিন্তু একমাত্র রাহুই তৃতীয় স্থানে অবস্থান করে সকল কিছুকে পণ্ড করে দিল, এবং জন্ম তারিখ সংখ্যায়ও কিন্তু সেই রাহুর অশুভ প্রভাবটি পাওয়া গেল। এইবার তৃতীয় কাকে ধরলাম? নিবেদিতা ঘোষ। তার জন্ম তারিখে যে বুধ রবি এবং মঙ্গল, বুধ রবি এবং মঙ্গল, সেই রবিটি নিষ্ক্রিয় থাকা সত্ত্বেও যে শুভ ফল দেবে সেটি কিন্তু নিঃস্ব রাহুর সাথে বসে থেকে সে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি করে সেখানেও কিন্তু শুভ ফল দেওয়ার পথকে খুলে দিল। তারপরে যে আসলো সে হচ্ছে সুব্রত কর্মকার, তার মঙ্গল শুভ এবং জন্ম তারিখের সঙ্গে যে সংখ্যাটি পাওয়া গেল 9 5 14 15 24 6 30 বৃহস্পতি, সে জায়গায়ও কিন্তু সেই শুভ অংশ, শুভ গ্রহগুলো শুভভাবেই পাওয়া গেল। তাহলে আমাদের গ্রহের কারকতা বা গ্রহের কারকতাগুলো যদি জানা থাকে, যে রবির কাজ কি, চন্দ্রের কাজ কি, বৃহস্পতির কাজ কি, তারপরে রাহুর কাজ কি, বুধের কাজ কি, শুক্রের কাজ কি, এইবার কেতুর কাজ কি, তারপর শনি মহারাজের কি কাজ, আর হচ্ছে মঙ্গলের কি কাজ, এই 9টা গ্রহের শুভ দিক অশুভ দিক, অর্থাৎ একেই বলে কিন্তু কারকতা। এই কারকতা যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই যে 5 সংখ্যাটি তার জন্য শুভ দিচ্ছে তার শুভ দিক বলবেন না অশুভ দিক বলবেন, আমরা কিন্তু সহজে অনুধাবন করতে পারবো বা বলে ফেলতে পারবো। পারবো তো নাকি লিটন জয়ধর বলেন? পারবেন? আর কে কে পারবেন? বাসুদেব বাবু পারবেন? কঠিন কার কাছে মনে হচ্ছে? সুব্রত কর্মকার কঠিন মনে হচ্ছে? একটু মিলে না কঠিন, মানে অনেক সূক্ষ্ম অনেক সূক্ষ্ম বিচার করতে হয়। হ্যাঁ মহাসচিব সাহেব, আপনি খুব ভালো পড়াইছেন আজকে, আপনার ধন্যবাদ। আপনি এখন আপনি এখানে আপনার শেষ হইলে আপনি শেষ করে দেন, এরপরে আজকে আর কোনো ক্লাস নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে শেষটা আপনি সমাপ্তি করে দেন, আপনি একটু বলে সমাপ্তি করে দেন। আমি আমার মাননীয় সভাপতি এবং আমাদের সিনিয়র স্যার। হ্যাঁ বলেন। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? না, কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা তো জিজ্ঞেস করলাম। সুব্রত কর্মকার বলল একটু কঠিন, আসলে তো কঠিন। জ্যোতিষশাস্ত্র তো সহজ নয়, জ্যোতিষশাস্ত্র সমুদ্র সমশাস্ত্র, এটাকে যদি সহজেই অনুধাবন করা যেত বা সহজে গলাধকরণ করা যেত তাহলে তো আমরা সবাই জ্যোতিষ হয়ে যেতাম, তাহলে এই পেশার কিন্তু গুরুত্ব থাকতো না। এটা কঠিন, কঠিন থেকে আরও বেশি কঠিনতর। এটাকে সাধনা, গবেষণা, শিক্ষা সকল কিছুর মিলনে। হ্যাঁ বলুন। কঠিন ঠিক আছে, এটা যখন আপনি লক্ষ্য করতে পারবো বা এটাকে ভিতরে আমরা ঢুকতে পারবো তখন এটা কঠিন মনে হবে না। মোটেই কঠিন নয়, মোটেই কঠিন নয়, মোটেই কঠিন নয়। শুধু একটু বোঝার জন্য একটার সঙ্গে আরেকটাকে যদি আমরা মিল করতে পারি তাহলে এর মতো সহজ সাবজেক্ট আর নেই বললেই চলে। অনেক সহজ। আপনারা আরও একটু দেখুন, আপনাদের এই যে 1 বছরের কোর্সের মধ্যেই আপনারা বুঝে ফেলবেন যে জ্যোতিষশাস্ত্র কত সহজ। আপনারাই তখন আপনার আশেপাশের লোককে বলবেন যে হ্যাঁ জ্যোতিষ শিখুন, এ তো সহজ, সহজে শেখা যায়। সে পথ আমরা অবলম্বন করব। গত ক্লাসে যেমন হাত নিয়ে আমি যে আলোচনা করেছিলাম, আপনারা কি আসলে বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ হাতটি কিভাবে আমার শুভ অশুভ বের করতে হয়? হ্যাঁ, এভাবে আপনারা পর্যায়ক্রমে বুঝতে পারবেন। যাই হোক, এ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে মানে বিদায় নেওয়ার জন্য জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, সেই সঙ্গে
প্রকৃত জ্যোতিষ হয়ে গড়ে উঠুন, এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এবং শুভ নমস্কার।